প্রথম যেটা জানতে চাই সেটা হচ্ছে ডাকসুর প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী, কিন্তু মোট প্রার্থীর মাত্র 13% তারা এসেছেন, তারা প্রার্থী দিয়েছেন। মোট পদ 28টি, আর আমরা প্রার্থী দেখছি 471 জন, যেখানে নারী মাত্র 60 জন। এবং প্রতি নারী প্রার্থী একই অভিযোগ করেছেন, সেটা হচ্ছে তারা ভয়াবহভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, প্রত্যেকেই হচ্ছেন। আমি অনুষ্ঠান শুরুর আগে ইনির সঙ্গে কথা বললাম, একই পরিস্থিতি সব জায়গায়। এটা অবশ্য আমি একটা সামাজিক ব্যাধি বলবো, এটা যে শুধু নারী প্রার্থী হয়ে ওনারা দাঁড়াচ্ছেন, সামনে এসেছেন, তাই ওনারা এটা ফেস করছেন তা কিন্তু না। ওভারঅল সবাই করছে, পেশাজীবীরা করছেন, গৃহিণীরা করছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা প্রতিনিধিত্ব করছেন, আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটি কি সাইবার বুলিংয়ের ক্ষেত্রে, অথবা প্রতিনিয়ত যে হেনস্থা হচ্ছে, নানাভাবে অসম্মানিত হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে, একজন ভিপি প্রার্থী যদি বলেন যে তিনি ভিকটিম, তাহলে এর চেয়ে লজ্জাজনক তো আর কিছু হয় না। কি পরিকল্পনা? সাদিক, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। দেখেন, আমার আরেকটু আগে যাইতে হবে। আমাদের জুলাই বিপ্লবে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলনে আমাদের এই নারীরাই, আমাদের ছাত্রীরাই আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং যখন 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে, তখন আমাদের বোনরাই, এই ছাত্রীরাই, তারা সবার আগে গিয়ে আমাদেরকে সেফগার্ডের ভূমিকায় তারা ছিল। এবং পুরো আন্দোলন জুড়ে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল, পরবর্তী প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের নারীদের অংশগ্রহণ দেখতে পেয়েছি। এবং 19 জুলাই থেকে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি ছিল, সেই সময় যাত্রাবাড়িতে হিজাবি, নন হিজাবি, আরবান, মিডল ক্লাস, এলিট সবাই নেমে পড়েছিল। তো এই জুলাই আন্দোলন সফলতার পেছনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমাদের এই নারীরাই। এবং জুলাই বিপ্লব পরবর্তীতে, এই জুলাই বিপ্লব পরবর্তীতে নারীদের অংশগ্রহণ এবং রাজনীতিতে তাদের যে ইতিবাচক চিন্তা, তাদের যে ভাবনা, নেশন বিল্ডিং নিয়ে যে তাদের যে অংশগ্রহণ, সে জায়গায় যেন না আসতে পারে। এখানে পতিত ফ্যাসিস্ট যারা আছে, তারা বিভিন্নভাবে সাইবার বুলিং করেছে। প্রতিনিয়ত আমাদের যারা আমরা বন্ধুপ্রতিমরা আছি, দেখা গেছে এখানে আমাদের একটা বাজেভাবে দেখা গেছে আমাদের বোনদেরকে বিভিন্নভাবে বুলিং করা হয়েছে। এবং এই যখন ডাকসু নির্বাচন, যখন আমরা প্যানেল ঘোষণা করেছি, আপনারা দেখতে পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে, এবং সেই জোটে আমাদের 4 জন নারী প্রতিনিধি আছে, ক্রমাগত তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে। এবং তাদের ইনবক্সের অবস্থা মানে মেন্টালি ট্রমাটাইজ। আমাদের ফাতিমা তাসনিম জুমা, তামান্না, এরপরে সাবিকুন নাহার, যারাই আছে প্রত্যেকের অবস্থা খুব ভয়াবহ অবস্থায়। এখন আমরা বলতে চাই, এরকম যারা করছে তারা হলো এক একজন কালপ্রিট। এই জায়গায় আমরা যারা আছে, আমাদের সবাইকে এই জায়গায় কনসেনসাস আসতে হবে। এই ধরনের যারা সাইবার বুলিং করছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি এখানে দোষারোপের রাজনীতি করি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি করি, এর মাধ্যমে যে অপরাধী সে নিস্তার পেয়ে যাচ্ছে। ভিপি হলে আপনি কি করবেন? অবশ্যই আমাদের এটা আমাদের ইশতেহারের মধ্যে আছে। আমরা বলছি আমরা একটা ডিজিটাল কমপ্লেইন বক্স করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি সেল বিষয়ক একটা সেল আছে, এটা কোনো কার্যকরিতা নাই এবং এটা কোনো অর্ডিন্যান্স নাই। যে কারণে এর আগে যতগুলো এরকম হয়রানি বিষয়ক যে অভিযোগগুলো এসেছিল, সেই অভিযোগগুলো জাস্ট আপোষ মীমাংসার মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয়ী হয়ে আসি, আমরা একটা ডিজিটাল কমপ্লেইন বক্স করব। সেখানে যে নিপীড়নের সাথে জড়িত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমাদের এই ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপত্তা এনশিওর করা এবং নারী বান্ধব একটা ক্যাম্পাস এনশিওর করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটা অলরেডি আমরা কমিটমেন্ট করেছি এবং এটাও আমি এনশিওর করতে চাই। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল পর্যায় থেকে কারো এমন একটা কমেন্ট পাবেন না যে কমেন্টের মাধ্যমে নারীদেরকে বিদ্বেষ ছড়ানো হয়েছে। আমরা সবসময় এই নারীরাই আমাদের বিজয়ের পথে, তারা সবচেয়ে বেশি আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদেরকে রাজনীতিতে মেইনস্ট্রিম করা, তাদেরকে তাদের নিরাপত্তা এনশিওর করা, সেটা আমাদের প্রধান দায়িত্ব। মানে শাস্তি নিশ্চিত হবে, সেটা যে ফরম্যাটেই শাস্তি হোক না কেন। আব্দুল কাদের, আপনি কি চিন্তা করছেন? সমস্যা কিন্তু আমরা জানি, আপনার কাছ থেকে আমি সমাধানটা চাই। আপনার সমাধান কি? দেখেন, প্রথম কথা নারীদের প্রতি যে মনোভাব, যে বিরূপ মনোভাব কিংবা বিদ্বেষপূর্ণ যে মনোভাব, সেটা মূলত মতবিরোধ জায়গা থেকে। নারীদের নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ইডিওলজি আছে। কেউ যদি মনে করে যে একজন বামপন্থী নারী কিংবা ডানপন্থী নারী, আজকে আমরা দেখেছি ছাত্র শিবিরে একজন নারী পদপ্রার্থী, তার মানে হিজাব পরাটা ছবি, সেটাকে বিকৃত করা হয়েছে। একই সাথে আমরা কি দেখি জানেন, 5 আগস্ট যখন আপনার আত্মস্বীকৃত কিছু রাজাকারকে যখন আপনার টিএসসিতে নর্মালাইজ করা হয়েছিল একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে, তখন কিছু নারীর নেতৃত্ব ওইখানে প্রতিবাদ জারি রেখেছিল।
আমরা দেখেছি একজন ব্যক্তি এসে ওই যে নারীদেরকে খুবই জুম ক্লোজ শট ভিডিও করেছিল, কিন্তু তাকে তো পরবর্তী দাওয়া দেওয়ার পরে উনি চলে গেছেন ওই যে ছাত্র শিবিরে ওই অংশটা চলে গেছেন, গিয়ে সেখানে একটা নিরাপত্তা লাভ করেছেন। আমি যদি একটু সাদিকের কাছে আসি। একটু শেষ করি, আমি প্লিজ একটু আচ্ছা আপনি শেষ করেন। আমি শেষ করি সাদিক ভাই। আপনি শেষ করেন। আপনি দেখেন এই যে হচ্ছে ওকে সেভ দেওয়া, পরবর্তী তাকে হচ্ছে যখন প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলো, শেষ করে একটু শেষ করি হ্যাঁ আমি 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 একটু শেষ করি, আমি শেষ আচ্ছা করি। আপনি শেষ করেন। যখন তাকে তারপরে প্রক্টর আমরা অফিসে নিয়ে আপনার যাওয়া হলো কাছে তখন দেখা গেল কি তিনি পরিচয় দিলেন তিনি হচ্ছে একজন ছাত্র শিবিরের একজন জনশক্তি, তিনি কমিউনিস্টের জনশক্তি। শেষ করে সাদিক ভাই। এখন দেখেন পরবর্তী আমি তাকে মানে কোনো প্রতিকার দেখিনি, কিন্তু মুসলা ছেড়ে দেওয়া হয়েছে এবং তার বিভিন্ন ফেক আইডি পাওয়া গেছে। একটা ফেক আইডি নাম হচ্ছে এতে আল্লাহ, তিনি সেই ওই ফেক আইডি থেকে হচ্ছে এইসব ভিডিও তিনি চাউর করতেছেন। নাম্বার 2 দেখেন, আমরা দেখি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একজন নারীকে এবার ফ্লাইং কিক দেওয়া হচ্ছে শুধুমাত্র। আপনি দেখেন ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণ ফ্লাইং কিক। মানে সরি টু সে, ছাত্রলীগে আপনি হাজার দোষ কথা বলতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কথা বলেন, নারীদের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল ছিল, কিন্তু শ্রদ্ধাশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কিন্তু পূর্ণ জুলাই যে হামলা, আমি শেষ করি, জুলাইয়ের অভিজ্ঞতা সেটা বলেন না। আমি একটু শেষ করি। কিন্তু এই যে জুলাই পরবর্তী নারীদের প্রতি এত বিদ্বেষপূর্ণ যে মনোভাবটা, শুধু ওই যে নিজস্ব ব্যক্তিগত একটা ইডিওলজির কারণে কিন্তু বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি হয়। আমরা দেখেছি, আমি শেষ করি। কিন্তু আমরা এখন যতই বলি যে ওই ব্যক্তি কালফিট, ওই ব্যক্তিকে অমুক মানে আইনে আওতা আনতে হবে, কিন্তু কথা হচ্ছে যখন চট্টগ্রামে একজন ব্যক্তি নারীকে ফ্লাইং কিক দিল, তাকে হচ্ছে থানা হেফাজতে নেওয়া হলো, তাকে ছাড়িয়ে আনার জন্য হচ্ছে মব ক্রিয়েট করা থানার সামনে, কিন্তু আপনি দেখেন ঠিক 3 দিনের মাথায় কিন্তু তাকে হচ্ছে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। তখন আমাদের ব্যক্তিরা কই ছিল যারা আজকে বলতেছেন যে নারীদের প্রতি যারা বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি করছে তারা কালফিট, তাদেরকে আইনে আওতা আনতে হবে, তখন আমাদের এই সমস্ত ব্যক্তির প্রতি জানিয়েছিলেন, জানান নাই। কিন্তু আপনি দেখেন, শেষ করি, এই যে নারীদের নিয়ে মনোভাবটা দেখেন শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে নারীদের প্রতি মানে কি গণধর্ষণ শিকার হচ্ছে নারীরা। যারা গণঅভ্যুত্থানে যে নারীরা গণঅভ্যুত্থানে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই নারীদেরকে আমরা থ্রেট হিসেবে মনে করতেছি, সেই নারীরা প্রতিনিয়ত ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, কিন্তু নারীরা তারপর রাজনীতি আসবে কিভাবে? না, এটা তো সংকটের জায়গাটা। আমি শেষ করে দেখেন, আমি শেষ করি। এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা ভিন্ন একটা পরিবেশ আছে, সংস্কৃতি আছে দেখেন। কিন্তু যদি একটা ছেলে একটা মেয়ে বসে থাকে অনৈতিক কাজ করে, সেটা প্রশাসন দেখবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি কি সে একটা মোরাল পুলিশিং এর শিকার হচ্ছে। কেউ একটা ছেলে একটা মেয়ে বসে আছে, এটা কে করছে? হ্যাঁ, এটা কারা করছে? আপনি দেখেন মানে কারা ওই যে নির্দিষ্ট যখন ওই নির্দিষ্ট পেজ থেকে যখন নাকি প্রচার করা হয়, তখন এটা অনেকটুকু অ্যাজিউম করা যায় যে কি অ্যাসিউর হওয়া যায় যে আদতে কি হচ্ছে, কারা করতেছে। শেষ করি, এখন কথা হচ্ছে কি যদি কোনো অনৈতিক কর্মে লিপ্ত হয় সেটা প্রশাসন দেখবে, মোরাল পুলিশিং করার কোনো রাইট আমার নাই। আচ্ছা, আমরা একটু সাদিককে কথা বলতে দেই, তারটা শুনে নেই। আমরা প্রত্যেকটা নিন্দা জানাই এবং আমার ফেসবুকে মনে হয় কাদের ফলো করে না, ওই সময়ে যতগুলো ঘটনা হয়েছে নারীদের উপর যত সাইবার বুলিং হ্যারাসমেন্ট, সেটা যে কোনো 5 আগস্টের ঘটনাটা আপনার সংগঠনের সদস্য না, আপনি এটা বলতে চাচ্ছেন? জানিয়েছি প্রত্যেকটা ঘটনা, যত ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ তো ঠিক আছে, কিন্তু 5 আগস্টের ঘটনা আপনার সংগঠনের সদস্য ছিল না, আপনি এটা বলতে চান? হ্যাঁ, এরপর যে ঘটনাটা হয়েছে এখানে ওই ছেলেটা ইসলাম ছাত্র শিবিরের কোনো পর্যায়ে নাই, সে অনেকগুলো গ্রুপে যুক্ত ছিল, সে খেলাফত মজলিসের গ্রুপে যুক্ত ছিল, সে মনে হয় শিবিরের একটা গ্রুপে যুক্ত ছিল, এরকম 4-5-6টা গ্রুপে, ওয়ান উম্মাহ মুসলিম বিডি এই টাইপের একটা গ্রুপে যুক্ত ছিল। এখন ভাই এইভাবে এইভাবে যদি দায় দিয়ে দেওয়ার রাজনীতি করি তাহলে আলটিমেটলি না। আচ্ছা, এবং এটা একই সাথে দেখেন আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমরা যে প্যানেল করেছি, ফাতিমা তাসলিম জুমার ওই তাকে যে হ্যারাসমেন্ট করে, ওইখানে এই যে কাদের যে সংগঠনকে রিপ্রেজেন্ট করে বাকশাসের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এই হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তাদের কমেন্ট সেকশনে। আচ্ছা, আমি একটু ইমির কথাটা নিব, বলতে দিতে হবে আমাকে। হ্যাঁ, আপনি তো অবশ্যই আপনার কাছেই আসবো, কিন্তু ইমির কথাটা নিব। আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গায় অনেক টাইম নিছো, আমরা কিন্তু কোনো টাইম পাই না। আমি ইমির কথাটা না দর্শক না, আপনাদের কাছেও যাব, আমাকে একটা প্রশ্ন করেছেন, 1 মিনিট উত্তর না দিতে আরেকদিকে আবার যাব আপনার কাছে আসছি, কিন্তু ইমির একটা সময় নিতে চাই। সেটা হচ্ছে ও বলছে একসময় আপনারাও ছাত্র লীগের বিভিন্ন গ্রুপের সদস্য ছিলেন, তাহলে সেক্ষেত্রে জিনিসটা কি হলো? না, এটা অলরেডি পরিষ্কার করেছে, আমরা ক্লারিফিকেশন করেছি। ছাত্রলীগের গুপ্ত রাজনীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে তো অনেক দিনের, 5 আগস্টের পর থেকে তো আমরা শুনতে পাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিস ইন্টারপ্রিটেশন, মিস করেছেন। শিবিরকে ডিহিউম্যানাইজ করে শিবিরকে হত্যাযজ্ঞ করেছিল, শিবিরের মানবাধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, যেটা আর কোনো সংগঠনের উপর এত জুলুম নির্যাতন নিষ্পেষণ কোনো জায়গা হয় না। এবং শিবিরের হত্যাযজ্ঞকে আজকের যে মিডিয়া, আপনাদের আমার দেশ জন শাহবাগ পরবর্তী এই মজলুমের শিকার, আমাদের যেভাবে মজলুমের শিকার, একই সাথে ইসলামী ছাত্র শিবির একই রকম মজলুমের শিকার ছিল।
এর পরবর্তীতে এই বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদের মূল ভিকটিম ছিল ইসলামী ছাত্র শিবির, এবং এর পরবর্তীতে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা করেছে, আমাদের হাজার হাজার ভাইকে পঙ্গু করেছে, এখন পর্যন্ত আমাদের 6 জন ভাই গুম অবস্থায় আছে। তো সেই ছাত্রলীগের সন্ত্রাসের সাথে আমরা জড়িত থাকি, এটা তো প্রশ্নই আসে না। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা। এটা হলো হচ্ছে যে দিল্লির বয়ান, এটা ফেসিবাদের বয়ান, এটা হাসিনার বয়ান, এবং এই ধরনের বয়ানের আমরা নিন্দা জানাই। আপনার কাছে আমি আবার আসবো। আমি একটু বিনিয়ামিনের কাছে যেতে চাই। সাইবার বুলিং কি করবেন দেখেন, সংক্ষেপে? নারীরা কারা? আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, তারাই তো। সংকট এবং পরিচয় কিন্তু আমরা জানি, সমাধানটা জি, জি, জি। চাচ্ছি। তাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে কেউ আমার মতের ভিন্নতা পোষণ করলো, আমি তার উপর আক্রমণাত্মক হয়ে গেলাম, তাহলে তো মানে আমরা আরেকজনেরটা বলতেছি যে হ্যাঁ, যে অমুক খারাপ, অমুক সংগঠন এই কাজটা করতেছে, কিন্তু আমারও সংগঠন যদি একই ধরনের কাজ করে, তো সেক্ষেত্রে আমি আসলে কি ব্যবস্থা নিচ্ছি? বা এটা শুধু ব্যবস্থা নেওয়াই কিন্তু সমাধান না, আমি এটাকে মানে নৈতিকভাবে এবং সেই মূল্যবোধটাকে আসলে আমি আমার সংগঠনে কীভাবে প্রকাশ করতেছি। আর ছাত্র শিবিরের বিষয়ে যে বিষয়টি বলতে হয় যে অনেকেই অভিযোগ করছেন, আমরা দেখেছি যে ইমি আপু, উমা ফাতেমা, তারাও তাদের নামে সেই অভিযোগটি করছেন, এবং অবশ্যই যেহেতু ওনারা বিবি ক্যান্ডিডেট, ওনারা তো তথ্যভিত্তি ছাড়া আসলে অভিযোগ করার কথা না। ছাত্র শিবিরের কাছ থেকে এই প্রত্যাশাটা আরও বেশি থাকে, যেহেতু তারা একটা মানে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন। আরেকটা কথা আমি আসলে না বলে পারলাম না, আমি এই কথাটা আসলে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আসলে বলতেছি যে আমি যখন জেলে ছিলাম, আমি কিন্তু ছাত্র দল বলি, ছাত্র শিবির বলি, বা যে আব্দুল কাদের আছে, ওরা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আমি কিন্তু সবার সাথে জেল খেটেছি। সুতরাং সবার প্রতি আমার একটা সহমর্মিতা বা সবার লড়াই সংগ্রামের প্রতি একটা শ্রদ্ধা আছে। এবং সাদিক কায়েম দুপুরবেলাও তাদের যে ছাত্র শিবিরের উপরে নির্যাতন নিপীড়নের কথা বলতেছিলেন, এখন বললেন যে ছাত্র শিবিরের উপরে যেরকম স্টিম রুলার চলেছে, কোনো ছাত্র সংগঠনের উপরে এরকম চলে নাই। এটা যদি আমরা ধরে নেই, তাহলে এরকম একটা নির্যাতিত নিপীড়িত ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল হয়ে, আমি দেখেছি যে ভিডিওটা ফেক না সত্য এটা আজকে উনি বলবেন, যে যখন আমি নিজে 18 সালে জাতীয় নির্বাচনের সময় নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে এসে টিএসসিতে ছাত্রলীগের হামলার শিকার হই, সেই সময় বা সেই নির্বাচনের পরে উনি সূর্য সেন হলে ছাত্রলীগ শেখ হাসিনা মিছিল করতেছিলেন, আর সেখানে ভিডিও ক্লিপ দিচ্ছিলেন। এটা আসলে মানে আমি এটা কখনো বিশ্বাসই করতে পারি নাই। আমি প্রথমে মানে অনেককে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কি আসলে সত্য, বা একটা ছবি দেখা যাচ্ছে যে ছাত্রলীগের সাথে মিটিং মিছিল করতেছে, এটা কি আসলে সত্য? আমার আসলে কখনো বিশ্বাসই হয় নাই, যে কারণ ছাত্র শিবির ওনাদের যে ক্যাডারভিত্তিক রাজনীতি, এবং ওনারা যতটা নিজেদের নিবৃত, এবং ওনারা তো নেতৃত্ব পর্যায়ের, এবং আজকে উনি বিপি ক্যান্ডিডেট, অবশ্যই সেই সময় উনি সাধারণ নেতৃত্ব থাকলে বা ওনার গুণাবলীতে সেই দৃঢ়তা না থাকলে, ত্যাগ না থাকলে, ওনাকে কিন্তু আজকে এই পর্যায়ে কিন্তু ছাত্র শিবির সুযোগ দিত না। তো নেতারই যদি আসলে এরকম অবস্থা, আর ওনাদের যদি ওনাদের যে যদি কোনো সংকট থাকতো, যেমন আর্থিক সংকট বা অন্য কোনো সংকট বা অন্য কোনো প্রবলেম, যে কারণে ওনাদেরকে ছাত্রলীগের সাথে আপোষ করে থাকতে হচ্ছে, এখন কথাটা হচ্ছে উনি যেটা বললেন যে ওনাদের মতো নির্যাতিত নিপীড়িত আসলে কেউ হয় নাই, এই জায়গা থেকে আমি আসছি। আমি যেটা বললাম যে আমি নিজে কিন্তু 8 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, 12টা মামলা আমাকে দেওয়া হয়েছিল, আমি 2 বার জেল কেটেছি, এবং লাস্ট আমি 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। এবং এই কাদেরা তখন আমাদের সাথে ছিলেন, রাজনীতি করেছেন। দেখেছে যে প্রত্যেকবার আমরা যখন শিক্ষার্থীর জন্য কথা বলতে গিয়েছি, কালেমা পরে বুকে ফু দিয়ে সাংবাদিকদেরকে ফোন দিতাম যে ভাই অন্তত আমাদেরকে যদি মারে বা মেরে ফেলে আপনারা একটি ভিডিও করেন। তো ওনাদের ক্ষেত্রে নেতৃত্ব পর্যায়ে যদি ওনাদের এই অবস্থা হয়, ওনারা এখন বলতেছেন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দিবেন, ওনারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিবেন, তখন ওনারা তো নিজেদেরই আসলে মানে নিরাপত্তার জন্য ওনাদেরকে আসলে ছাত্রলীগের সাথে আপোষ করে থাকতে হচ্ছে। আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ আসে, তাহলে ছাত্র শিবির কি আবার মানে গুপ্ত হয়ে যাবে বা হারিয়ে যাবে, নাকি শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে? আর এখনো কিন্তু ওনাদের সকল কমিটি ওনারা পাবলিশ করে নাই নিরাপত্তাজনিত কারণে। আমি এই অংশটা নিয়ে, ভিডিওর অংশটা নিয়ে সাদিকের কাছে আবার যাব, কিন্তু তার আগে জামাল উদ্দিন খালিদ, আপনি সাইবার বুলিং থেকে মেয়েদের রক্ষার জন্য কি করতে পারেন? সাইবার বুলিং আসলে শুধু আমি মেয়েদের প্রসঙ্গ তুলছি, কিন্তু ছেলেরাও নানাভাবে শিকার হচ্ছে, কি করতে চান? এটা তো আসলে মানে আমাদের হাতে না কিছু। আমি তার আগে একটু ইতিহাসটা নিয়ে, আজকে আপনারা সাইবার বুলিং নিয়ে কথা বলছেন শুধু যারা নেতৃত্ব পর্যায়ে, না একটু বলেছি যে না মানে এখানে যে প্রশ্নটা প্রথম এসেছে বা সাদিক ভাই যে প্রশ্নটা প্রথম তুলেছে, সেটা যারা হচ্ছে নারীরা সামনে আসছে তাদেরকে বুলিং করার ব্যাপারে। কিন্তু আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন, যেটা নিয়ে আমি দীর্ঘদিন লড়াই করেছি 2021 সাল থেকে 3 বছর যাবত, প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া এন্ড ডিউ।
যেখানে হচ্ছে নেতৃত্ব পর্যায়ে না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ছাত্রীদেরকে শিক্ষক কর্তৃক বুলিং করা হয়েছে, তাদেরকে হ্যারাস করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন করে রাখা হয়েছিল যেখানে একজন নারী শিক্ষক মানে একজন হিজাব পরিহিতা নারীর জন্য অনেকের ইতিহাস আমার কাছে আছে, ডকুমেন্টেশন আমাদের কাছে আছে যে সে শিক্ষায় ছেড়ে দিয়েছে, মানে পড়াশোনায় ছেড়ে দিয়েছে, এরকম অনেকের ঘটনা আছে। আমি বললাম সেগুলোর আমি গোড়াটা বলছি, জিনিসগুলি আমরা জানি আমি গোড়াটা বলছি, সে নির্যাতিত হচ্ছে, আপনি যদি নিপীড়িত শিকড় হচ্ছে। থেকে না আসেন উত্তর পাবেন আমি না। আসলে আপনার শিকড় থেকে না আসলে উত্তরটা আসে না আর কি। আমি বলবো যে এই সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের যে কথাটা বলেন এগুলো কিন্তু অনেক গভীর থেকে আসা, সেটা আপনার এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বা এদের সম্পৃক্ত না। আমি বলবো একটা কালচারাল একটা ওয়ারের ব্যাপার এখানে, আমাদের কালচারটা এভাবে গড়ে উঠেছে। সেখানে আপনার ছাত্র শিবিরকে দায় দেন আর অন্য দলকে দায় দেন। ছাত্র শিবিরের যারা আছে তারা হচ্ছে ধরেন যে যারা একটু বামপন্থী রাজনীতি করে সেই ছেলেপেলেদেরকে গণহারে বুলিং করে, আবার এনাদের পক্ষ থেকে ওইদের মানে এটা বলবো না যে নেতৃত্ব পর্যায়ে করে। আমরা দেখি যে শাহবাগের সাথে সম্পৃক্ত বা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত তারা অনেকেই আছে আমাদের দাঁড়ি টুপি পোশাক নিয়ে বা মেয়েদের নারী। আজকে চারুকলার ঘটনাটা আপনি দেখেন কোন জায়গায় গিয়ে সে এঁকেছে, দেখেন একজন নারী যার হচ্ছে হিজাব, তার খুবটা কোন জায়গায়। তাহলে উভয় পক্ষ থেকে বিষয়টা হচ্ছে কিন্তু এটা একটা কালচার মানে কালচারাল একটা সমস্যা। আমি এটাকে বলবো না যে একটা মানে অমুক দলের সমস্যা তমুক দলের সমস্যা। তো এই জন্য আমি গোড়া থেকে টানছিলাম। আমি যেহেতু লড়াইটা করেছি নারীদের এই যে হিজাবোফোবিয়া যারা শিকার তাদের পক্ষে 3 বছর যাবত লড়াই করেছি, সাথে সাথে শুধু তাদের পক্ষেই না, অন্তত এতটুকু বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বা আমার সারাউন্ডিংসে যারা ছিল তাদের দ্বারা শুধু কেবল হিজাবোফোবিয়ার শিকার তারা না, ধরেন যে যারা পর্দা করে না কিংবা হচ্ছে যারা বামপন্থী রাজনীতি করে তারা শিকার হয় নাই। কারণ হচ্ছে আমরা সেই মূল্যবোধটা ধারণ করি, সেটাকে চর্চা করি। এখন রাজনৈতিক সংগঠনগুলোর কি দরকার, সেটা হচ্ছে যে তার রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরে এই মূল্যবোধটা চর্চা করা, যে নারী সে আমার দল হোক আমার দলের বিপরীত হোক সে একজন নারী, যে মায়ের জাতি আমার বোন, তাকে আমার সম্মানটা করতে হবে। এটা চর্চা যদি আপনি তৃণমূল থেকে শুরু না করেন, শুধু কেবল রাজনৈতিক সংগঠনের মধ্যেও না, এটা যদি প্রাতিষ্ঠানিকভাবে চর্চা না করেন, আপনি যদি সব নারীর প্রতি হেনস্থা তার হ্যারাসমেন্টকে আপনি যদি নিশ্চিহ্ন করতে না পারেন রাষ্ট্রীয় পর্যায় থেকে, আপনার সরকারি প্রতিষ্ঠানের পর্যায় থেকে, সব পর্যায় থেকে যদি আপনি নিশ্চিহ্ন করতে না পারেন, এটা কোনো কিছু হবে না। এখন আপনি বলবেন এটা প্রক্রিয়া কি? এটার প্রক্রিয়া নানানভাবে হতে পারে। সাইবার যেহেতু আপনি সাইবার বুলিং এর কথা বলেছেন, এখানে আমাদের সাইবার সিকিউরিটি ফোর্স যারা আছে বা সাইবার সিকিউরিটি আইন এটাকে শক্তিশালী করা হতে প্রয়োগ করা লাগতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি না যে বুলিং এর শিকার হওয়ার পরে আমরা শুধু অনলাইনে প্রতিবাদ করি, কখনো এটার বিপরীতে কোনো ধরনের কোনো আইনি প্রক্রিয়া এই পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। কেউ এটা মানে নেওয়ার মতো যে প্রক্রিয়া, যদি কেউ আবেদন করতে যাবে অভিযোগ করতে যায় সেই সুযোগটাও নাই। হ্যাঁ, তো আমি বলবো যে এটা রাষ্ট্রেরও এখানে দায় আছে, প্রতিষ্ঠানের দায় আছে, প্রাতিষ্ঠানিক দায় আছে। আর সর্বসকল আমি বলবো যে কালচারালি আমাদের একটা পরিবর্তনের দরকার আছে। সেটা তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একদম মানে যে শিশুটি আজকে জন্ম নিল তাকে তার কাছ থেকে আসতে হবে এবং প্রতিটা মায়ের ছেলেকে শেখাতে হবে আসলে হাউ টু বিহেভ উইথ উইমেন। আমি ইমির কাছে আসতে চাচ্ছি। আসলে ইমি, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার সমাধানটা কি? আপনি ফেস করছেন, আপনি ভুগছেন এবং আপনি প্রসেসগুলি জানেন। আসলে প্রসেস শুনে আমাদের কোনো লাভ নেই, কি করতে চান? আসলে আমি যদি আমার প্রতিরোধ পর্ষদের উদাহরণটাই টানি, আমি সহ 11 জন নারী প্রতিনিধিত্ব করছি, যেটা আসলে ডাকসুর যতগুলো প্যানেল হয়েছে তার মধ্যে সর্বোচ্চ। এবং আমি কিন্তু নির্দলীয়ভাবে যে ইলেকশন করব আমি ঘোষণা দিয়েছি এবং আমি কিন্তু এখনো আমার স্বাতন্ত্র্য বজায় রেখেছি। আমার সাথে কিছু বামপন্থী সহযোদ্ধা আমার সাথে জোটবদ্ধ হয়েছেন, কিন্তু তারা কিন্তু আমার কোনো কাজে হস্তক্ষেপ করছেন না এবং তারা আমাকে সর্বোচ্চ পদটি আমাকে অনার করে ছেড়ে দিয়েছেন, তারা আমাকে সেই যোগ্য মনে করেছেন। এটা আসলে আমি খুবই অনার্ড ফিল করি, কারণ আমি দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে আমার যে সহযোদ্ধাদের সাথে আমি রাজপথে ছিলাম তাদের আসলে 5 আগস্ট পূর্ববর্তী যে মানবাধিকার নারী প্রশ্ন এবং 5 আগস্ট পরবর্তী যে অধিকার আমি সেখানে আসলে বিচ্যুতি দেখেছি। এবং আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমি কিন্তু জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম এবং সেইখানে যেভাবে আমাকে কর্নার করা হয়েছে একই চিত্র আমি জুলাইয়ের নারীদের ক্ষেত্রেও দেখেছি। আমাকে কোনো অর্গানোগ্রামে রাখা হয়নি, আগে কোনো আসলে এক্সিকিউটিভ কমিটিতে পর্যন্ত রাখা হয়নি। এবং এখন যে মানে চিত্র সেটা হচ্ছে যারা আপোষ করে, যারা হচ্ছে ধরেন যে মানে অন্য কারো কলকাঠিতে নড়ে, সেই নারীগুলোকে আসলে তারা প্রিভিলেজ দেয়। কথাটা এই কারণে বললাম, আমি যে আমার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারছি এরকম স্বাতন্ত্র্য আমার পর্ষদের 8 জন আমরা নির্দলীয় প্রার্থী, আমরা কিন্তু আমাদের মতো স্বাধীনভাবে কাজ করতে পারছি। এবং যারা আমাদের সাথে জোটবদ্ধ হয়েছেন তাদের নিজেদের রাজনৈতিক আইডেন্টিটি আছে, কিন্তু তারাও কিন্তু আমাদের একজন আরেকজনকে কোনো হস্তক্ষেপ করছেন না এবং আমরা সবাই সবার জায়গায় হচ্ছে স্বতঃস্ফূর্ত। এবং এটা আরেকটু বলি, সেটা হচ্ছে আমি কিন্তু শুধু ওদের সাথে যোগাযোগ করেছি বা ওরা আমাদের সাথে যোগাযোগ করেছে, ব্যাপারটা এরকম না। আমি অনেক ছাত্র সংগঠন, অনেক যারা আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, অনেকের সাথে যোগাযোগ করেছি। তো তাদের সাথে শেষ পর্যন্ত যেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, একটা ইনক্লুসিভ প্যানেল আমরা দিতে পারছি, একটা বহুত্ববাদী এবং একটা ডাইভার্সিটি যে আমাদের আছে, আমাদের 3 জন আদিবাসী শিক্ষার্থী আছে, তাড়াতাড়ি শেষ করছে, আমাদের এতজন নারী আছে, আমাদের হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ। তো এই যে ডাইভার্সিটিটা, আমরা যে এই ডাইভার্সিটিটাকে সেলিব্রেট করছি, এটাই আসলে একটা সমাধান। তুমি যেই মতের হও, যেই দলের হও। এবং এই যে জুমার কথা যে সাদিক কায়েম বললেন, আমি কিন্তু নিজেও ঘোষণা দিয়েছি
নিয়েছি যে জুমার প্রতি যদি এই তীব্রতাটা বাড়ে হ্যারাসমেন্টের, আমি নিজে রাজপথে নামবো ওর জন্য। তো ব্যাপারটা এইটা যে আসলে মানে আপোষহীনতাটা লাগবে। আমি দায় নিতে নাই চাইতে পারি, আমার কর্মী হচ্ছে অন্যায় করছে, আমি তো দায় মুক্ত থাকতেই পারি, আমার তো সেখানে কোনো নাই, কিন্তু দায় না নিলে তো আসলে সমস্যার সমাধান হবে না। এটা তো নেতৃত্বের মধ্যেও পড়ে না যে আমি হ্যাঁ, কিন্তু এখন নেতৃত্ব দিতে চাচ্ছি মানে কিন্তু আমি এখন কিছু হ্যাঁ, দায় নিব এবার না। আমাদের হচ্ছে বলি আমাদের ইশতেহারে বিশেষ করে আমার ব্যক্তিগত কমিটমেন্টের জায়গা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে এসে প্রথম হচ্ছে একটা নারী বান্ধব ক্যাম্পাস, যেটা শামসুন্নাহার হলের মানে আমার যে সংক্ষেপে। আমার যে কাজে সুবিধাভোগী ছিলেন আমার বোনেরা, আমি যদি সুযোগ পাই সব হলের মেয়েদের কিছুটা বলেছি, সময় সংক্ষেপে বললাম না, সেগুলো দ্রুততার সহিত মানে আদায় করে নিব, কারণ আমি জানি ব্যাপারগুলো আমি কিভাবে আদায় করেছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা আমার একটা প্লাস পয়েন্ট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিস বিশ্ববিদ্যালয়ের সক্ষমতায় খুব দ্রুত করা যায়। একটা নারী বান্ধব শৌচাগার ক্যাম্পাসে হাতে গোনা, এটা তো খুব আমাদের বেসিক হাইজিন। তারপরে ডে কেয়ার সেন্টার নেই। এই জিনিসগুলি আসলে বেসিক জায়গা, আমি অবশ্যই মানছি, কিন্তু যেই সংকটের কথা আমি বলছি সেই সংকটের সমাধান এখানে না। আমি আপনার কাছে আবার আসবো। ইয়াসিন আরাফাত, আপনার কাছে একটু জানতে চাই সমাধান কি আপনার কাছে? আমি চর্চার কথা শুনলাম, শাস্তির কথা শুনলাম, বেসিক কিছু জিনিসও শুনলাম, সেটা না, এক্সাক্ট সমাধানটা কি? সমাধানের জন্য আমি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে এটা আমাদের জাতিগত একটা বড় একটা অবক্ষয়, এটাকে এক বাক্যে সমাধান বলা যায় না। সাকিব আল হাসান সে তার মেয়েকে নিয়ে পোস্ট করছে, ওটার মধ্যে তার একটা ছোট বাচ্চা, ওখানে দেখবেন আমাদের দেশের লোকেরা অনেক খারাপ কমেন্ট করতেছে। আবার সংক্ষিপ্ত একটা ঘটনা বলি, কিছুদিন আগে যে মাইলস্টোনে ওখানে বিমান বিধ্বস্ত হয়েছে, বাচ্চাদেরকে হাসপাতাল নেবে, সিএনজি ড্রাইভার সে টাকা যাচ্ছে 1000 টাকা। তা আমাদের বাঙালিদের অনেক ধরনের নৈতিক অবক্ষয় আছে, এটা থেকে জাতিগত আমাদের নৈতিকতা শিখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এসব বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। মানে ভালো কিছু শাস্তি সবার সামনে রিপ্রেজেন্ট আমরা যদি না করতে পারি, তাহলে দেখা গেছে কখনো এগুলা দিয়ে ফেসবুক আন্দোলন এসব আন্দোলন করে বাস্তবায়ন হবে না। তো আমি এক্ষেত্রে বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা ভালো শক্ত হাতে এটা দমন করার জন্য, কারণ আমরা এক একজন এক এক সংগঠনের। যখন সাদিক ভাই এখন বলতেছে তার সংগঠনের নারী প্যানেলের নারীদের উপরে যখন সাইবার বুলিং হচ্ছে তখন তিনি বলতেছেন, কিন্তু আমরা দেখেছি অনেক সময় গোপন আইডির মাধ্যমে অন্যান্য মতাদর্শী মেয়েদেরকে যখন করা হচ্ছে তখন তারা কিন্তু কথা বলতেছেন না। তো এখন যখন আমার গায়ে লাগতেছে তখন আমি বলতেছি, স্বাভাবিক, আমাদের সবারই এরকম থাকে। তো ব্যক্তিগত জিজ্ঞাসা থেকেও হয়, নৈতিক অবক্ষ থেকেও হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের হলো বিশ্ববিদ্যালয়ে যে সেল গঠন করা হয়েছে এটা কার্যকরী করা, কারণ ওনারা হলো মেইন স্ট্রিমের একটা জায়গা আছেন, ওনারা নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন এবং প্রয়োজনে যে সমস্ত ছাত্ররা এটা করবে, যারা গোপন আইডি থেকে করবে, ধরা পড়লে তাদেরকে ছাত্রত্ব বাতিল করা অথবা কিছুদিন জন্য তাদেরকে অব্যাহতি দেওয়া, এরকম কিছু করা যেতে পারে। তাহলে একটা দৃষ্টান্ত স্থাপন হলে সবাই ভয় থাকবে বিষয়টা। শাস্তি নিশ্চিত করতে হবে। কিছু বলবেন? আমি শেষ করি, আপনি যেটা বললেন আমার মনে হচ্ছে যে আমাদের যে মনোভাবটা আছে, দলগত যে মনোভাব, যে কারোর বিরুদ্ধে গেলে তার প্রতি আরেকটা বিষয় জানেন, নারীদের প্রতি প্রত্যেকটা ছাত্র সংগঠনের প্রত্যেকটা ব্যক্তির মানে যারা এইসব কাজে জড়িত তাদের ভিন্ন একটা ইডিওলজি আছে, বদ্ধমূল একটা ধারণা আছে। আপনি দেখেন যে পুরো সমাজের আছে একটা বিষয়। এখন কথা হচ্ছে শাপলা এবং শাহবাগের যে বাইনারিতে ফেলে কিন্তু আমরা নারীদেরকে বিভিন্নভাবে বুলিং শিকার করতেছি। কিন্তু আপনি দেখেন এই যে শাপলার বাইনারিতে ফেলে হচ্ছে কিন্তু আজকে চারুকলার মধ্যে একজন হিজাবি নারীকে হচ্ছে মৌলবাদী ট্যাগ দিয়ে, মানে ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু তাকে ছবিটা বিকৃত করা হচ্ছে। শাহবাগের ট্যাগ দিয়ে কিন্তু একজন নারীর ক্লোজ শট ভিডিও করা হচ্ছে। শাহবাগী ওই যে ফ্রেমিং বদ্ধমূল ধারণা, সে শাহবাগী বলেই তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ। আমাদের এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা এই মনোভাব থেকে বেরিয়ে আসতে পারি তাহলে মনে হয় নারীরা একদম নিরাপদ পাবে। আরেকটা বিষয়, যদি আমরা মনোভাব থেকে বেরিয়ে না আসতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে, আইনটা স্ট্রিক্ট করতে হবে। একই সাথে যদি আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যদি আপনার ছাত্রদের প্রতিনিধি এনশিওর হয় তাহলে যে বদ্ধমূল যে ধারণা আছে সেটা অবশ্যই আপনার সংকুচিত করা যাবে। আপনি দেখেন কয়েকদিন আগে যখন নাকি যে মোরাল পুলিশিং নিয়ে কথাবার্তা বলতেছি, আমি আর প্রক্টরের সাথে কথাবার্তা বললাম, প্রক্টর বললেন কি তাহলে কি তারা অনৈতিক কাজ করবে? আমি বললাম স্যার অনৈতিক কাজ অবশ্যই করবে না, কিন্তু সেটা দেখভাল করার দায়িত্ব আপনার, কোনো শিক্ষার্থীর না। সেই জায়গাটায় যদি শিক্ষার্থীদের প্রতিনিধি থাকে তাহলে অবশ্যই যে মনোভাব চেঞ্জ করার যে দায়িত্ব একই সাথে সেটা আইনিভাবে চ্যালেঞ্জ করার যে দায়িত্ব সেটা অবশ্যই প্রতিনিধিদের। আব্দুল কাদের, আপনার কাছে আবার আসবো। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে জিনিসটা বেনিয়ামিন বলছিল, একটা ভিডিও, আমি ভিডিওটা জানতে চাই। আগে নারীর যে বিষয়গুলো আসতেছে, মানে আমরা এই দায় দিয়ে দেওয়া রাজনীতিকে ফিরে আসতে পারছি না। আমার কথা হচ্ছে ভাই, অপরাধী যে তাকে আইডেন্টিফাই করেন, ওই যে পারসেপশনের ভিত্তি করে দায় দিয়ে দাও, এইভাবে যদি চলতে থাকে সমাজে কখনো কল্যাণ হবে না। এই জায়গাতে আমরা সবাই কনসেনসাস আছি, এই যারা এই অপরাধের সাথে জড়িত, যারা সাইবার বুলিং এর সাথে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে মামলা করি, সে তো কালপিট, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এইটা না নিয়ে আমরা কি করতেছি, সে দায় দিয়ে দাও, ওইটা হলে সে ওইটা করতেছে, এটা হলে সে ওইটা করতেছে, এইভাবে তো সমাজের এইভাবে তো চলতে পারে না। তো
তো অপরাধ, এবং এখানে হচ্ছে বলা হচ্ছে যখন মানে আমার যখন প্যানেলের কেউ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তখন আমি প্রতিবাদ করতেছি আর অন্য জায়গায় আমি চুপ থাকতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার এখানে যারা বন্ধু প্রতিম আছে তারা আমার অ্যাক্টিভিটিগুলো ফলো করে না। আমার যতগুলো ক্যাম্পাসে হ্যারাসমেন্ট হয়েছে এবং বাংলাদেশে যতগুলো প্রত্যেকটা হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিছি, প্রত্যেকটা হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। যারা হ্যারাস করতেছে তারা হচ্ছে একজন কোলাঙ্গার, কালপ্রিট, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু এটাকে শুধুমাত্র একটা সাদিক, পক্ষের উপর দায় দিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনি অপরাজনীতি। ভিডিওটা নিয়ে সেই আগে অপরাজনীতি বলেন। থেকে দূরে সরে আসতে চাই। ভিডিওটা আচ্ছা, বলেন। এই ক্যাম্পাসে যখন আপনাকে এটা বুঝতে হবে, ক্যাম্পাসে যখন একজন শিক্ষার্থী আসে অনেক বড় স্বপ্ন নিয়ে আসে, সে গ্রাম থেকে ক্যাম্পাসে হচ্ছে আসে, তো ওই অ্যানালজিতে যদি মানে এইভাবে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় 80% শিক্ষার্থীকে ছাত্রলীগ হিসাবে হচ্ছে তাদেরকে ট্যাগ দিতে হবে। এবং আমরা যদি দেখি আজকে জুলাই আপনি বিপ্লব নাকচ যাদের করে মাধ্যমে দিলেন হচ্ছে, না। আমাকে একটু বলতে দেন। হাসনাত আব্দুল্লাহকে তাহলে আপনাকে ছাত্রলীগ বলতে হবে, মাহফুজ আলমের অনেকগুলো ছবি আছে তাহলে সেও ছাত্রলীগ, এরপর হচ্ছে আপনার সার্জিস আলম থেকে শুরু করে এরকম অনেকে আছে। সুতরাং এই ক্যাম্পাসে সেটা কোনো সংগঠন করতো না কিন্তু। আচ্ছা, অন্য কোনো ক্যাম্পাসের সংগঠনের এই যে দায়িত্ব ছিল না। ছাত্রলীগের সন্ত্রাস, একটা ছাত্রলীগের যে সংগঠনের বাধ্য দায়িত্বশীল করে থাকা অবস্থায় সাধারণ কিভাবে শিক্ষার্থীদেরকে এই কাজটা করে, সেটা আমরা প্রোগ্রামে বলছি। নিয়ে যাওয়া, আমাদের প্রশ্ন সেই এখানে। অপরাজনীতির বিরুদ্ধে সেরা অপরাজনীতি কবর হয়েছে জুলাই বিপ্লবের একই মাধ্যমে। সাথে সেই কে 17 কি জুলাই করছে আমাকে একটু সেই বলতে দেন, অংশটাতে যদি সেটাকে না এই যে যাই, ছাত্রলীগের আপনারটাই যদি সন্ত্রাসীদেরকে জানতে হল থেকে চাই। বের করে দেয়। এবং আমি যখন আসছি আমি ডিফারেন্ট ফার্স্ট হয়েছিলাম, এরপর আমি লিগ্যালি অ্যাপ্লিকেশন করেছিলাম। লিগ্যালি অ্যাপ্লিকেশন করার পরে আমাকে সিট দেওয়া হয়েছিল, সেই বৈধ সিট থেকে আমাকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে গিয়েছিল এবং এর আগেও আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। তো ওই সময় বাধ্য হয়ে যে প্রোগ্রাম, এগুলোকে যদি আপনি অপরাজনীতি করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের এই যে ম্যাক্সিমাম যে শিক্ষার্থীদেরকে বাধ্য করে প্রোগ্রামে নিয়ে যাওয়া, তাদেরকে তাহলে আপনাকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছেন আপনি অন্য মানে একটা কৌশলের মাধ্যমে। আচ্ছা, আমি এই অংশটা রাজনীতি, এই বিভাজনের রাজনীতি থেকে, এই অপরাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এখন এই যে হচ্ছে ডাকসুতে এই যে আমাদের চিন্তা ভাবনাগুলো আমরা কেমন ক্যাম্পাস বিনিয়োগ করতে চাই এটা নিয়ে আমরা আলাপ করতে চাই। আপনারা যদি সেই আগের কায়দায়, ঠিক আছে, এগুলোর মাধ্যমে যদি দায় দিয়ে দেওয়ার রাজনীতি করেন তাহলে আলটিমেটলি তাই না, অবশ্যই আপনার হচ্ছে অতীতকে নিয়ে পর্যালোচনা আলাপ অবশ্যই করতে পারি করতে কিনা, হবে। যেহেতু নির্বাচনী ভাবনা। অবশ্যই সে আলাপটা হচ্ছে আজকে তো ডাকসুতে অনেক দলের অনেক বড় বড় প্যানেল প্রকাশিত হয়েছে এবং তারা খুব মাঠ কাঁপাচ্ছে, কিন্তু ডাকসুটা 5 আগস্টের পরে কয়জন চেয়েছে, কয়টা দল চেয়েছে, এ ব্যাপারটা আচ্ছা, প্রশ্ন এই করা উচিত। প্রশ্ন- আমি হ্যাঁ, একটু বলি, এই এই প্রসঙ্গটা একটু এসছে। জায়গাটায় যখন আমি বিনিয়ামিন মোল্লা ভাই একটা প্রশ্নের দিকে আসলে যেতে চাই, সেটা আচ্ছা। হচ্ছে যেটা আপনি শুরুতেই বলছিলেন, মানে যেটা কিছুক্ষণ ধরে বলছিলেন বাধ্য হয়েছেন।